আমার নারীদের ভিতরে সবচেয়ে মেধাবী মেয়েরা নির্বাচন করে তো আসার সুযোগ দলগুলো দেয় নাই। মাঝপথে নেমে এরপরে হোঁচট খাওয়ার কোনো মানে হবে না। আমাদের দলের প্রস্তাব ছিল যে আমরা একটা হাউসকেই দুইটা হাউসের পারপাস সার্ভ করার ঘর বানাইতে পারি। সংরক্ষিত নারী আসন নয়, বরং নারীরা সরাসরি নির্বাচন করে পার্লামেন্টে যাবে, সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি আপনার এর আগের জায়গা থেকে একটু সরে এসেছেন কিনা? সবাই তো একটু করে ছাড় দিচ্ছে, আপনারা একটু ছাড় দিচ্ছেন কিনা? আমাদের পার্টি পজিশন হচ্ছে ইন প্রিন্সিপাল আমরা এক কক্ষের চাই, আমরা দুই কক্ষ চাই না। আসলে আমরা যারা লম্বা সময় দেশের বাইরে ইংল্যান্ডে পার্টিকুলারলি পড়াশোনা করেছি এবং প্র্যাকটিস করেছি, আমরা দ্বিকক্ষ সংসদের ক্রাইসিস এবং এটার হ্যান্ডলিং ক্যাপাসিটির যে রিয়েলিটিগুলো আছে এটা খুব ক্লোজলি জানি। বাংলাদেশ এটা হ্যান্ডেল করতে পারবে না, এইটার যে কমপ্লিকেশন আছে। তো এই জন্য আমরা বোধ করছি যে আমরা একটা সংসদ, একটা কক্ষই এখনো ফাংশনাল করতে পারি। এই মতটা কতটুকু গুরুত্ব পাচ্ছে এখানে? গুরুত্ব পাওয়ার থেকে বড় জিনিস হচ্ছে যে আসলে কনসেনসাস বিল্ডিংটা ইম্পর্টেন্ট। যখন চলে আসে, যেমন আজকে যেমনটা এসেছে যে আপনারা কত লোকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমি জানতে চাইছি। আবার এরকম কথাও শুনেছি যে একটি দলের কথা শোনা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই দুই দিকের আর্গুমেন্টই কারেক্ট। একটা হচ্ছে যে বড় দলের ওপিনিয়ন তো একটু বড় মানে ওয়েট ক্যারি করবে, মানে এটাকে আপনি সিম্পলি ইগনোর করতে পারবেন না, ঠিক আছে? তাই না? যে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূস গিয়ে লন্ডনে কেন দেখা করলো, তো এই আর্গুমেন্টটা আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু বটম লাইন হচ্ছে দেশের বাই ফার সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা সে। তো এই জন্য দুইটাই, একটা হচ্ছে মতামতের আর্গুমেন্টের র্যাশনালের ইম্পর্টেন্স কতটুকু সেটা গুরুত্ব পাচ্ছে, বড় দলের সাইজ মোতাবেক তার মতটাও গুরুত্ব পাচ্ছে। দুইটাই গুরুত্ব পাচ্ছে। আপনি যেমন করে বললেন, সেটা কি আপনার মনে হয় অন্য দলগুলো বুঝতে পারছে? ছোট দলগুলো বা নতুন দল, তারা কি বুঝতে পারছে? তাদের মধ্যে অনেকেই আছে যারা এই আর্গুমেন্টটা ধরতে পারছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে রাজনৈতিক নেতাদের অনেকেই হচ্ছে ফার্স্ট হ্যান্ড এই দুই হাউসের কমপ্লিকেশন সম্পর্কে অবগত না। আপনি যদি বিবিসির পার্লামেন্ট লম্বা বছর সময়গুলো ধরে না দেখেন, দুই হাউসের কমপ্লেক্সেও যেমন আছে, ভালো দিকও কিন্তু আছে। নেপালের দিকে আপনি খেয়াল করেন, নেপালে তো প্রভিন্স আছে এবং সেখানে আপনার ইলেকট্রাল কলেজের মধ্যে দিয়ে 7টা প্রভিন্স থেকে 8 জন করে নিয়ে আসছে, এবং 8 জনের মধ্যে ওখানে 3 জন নারীকে কিন্তু ইলেক্টেড হয়ে আসছে, এবং এর বাইরেও আবার আরো একজনকে ওখানে নারী হিসেবে দেয়া হচ্ছে। তো সুতরাং এই রিপ্রেজেন্টেশনও কিন্তু অনেক ভালো। আমরা আসলে নেপালের এক্সপেরিয়েন্সটা ভালো এক্সপেরিয়েন্স না আমাদের জন্য এখনো, এটা অল্প কয়েকটা বছর ধরে তার এক্সপেরিমেন্ট করছে। আমরা যারা নেপালের পলিটিক্যাল হিস্ট্রি জানি, নেপাল গত 50-60 বছরে এরকম অনেক পলিটিক্যাল জিনিস এক্সপেরিমেন্ট করছে। 5-7-10 বছর ভালোই চলছে, কিন্তু ওই জিনিসগুলো টেকে নাই। এই জন্য প্রশ্ন হচ্ছে ফেল করে নাই, সেটা তো আমরা বলতে পারি। 3 বছরটাকে আপনি সাকসেস বলতে পারবেন না। 3-4-7 বছরের বিষয়টা আমার আপনার জন্য ভালো প্র্যাকটিস না। আমি যেহেতু ওয়েস্টমিনস্টারকে ফলো করছি, আমি যেহেতু ওয়েস্টমিনস্টার নিয়ে কথা বলছি, আমাকে বুঝতে হবে এটার হাইয়েস্ট কমপ্লিকেশনটা কি হতে পারে। এটাকে আপনাকে এখনই প্রিজিউম করতে পারতে হবে, তা না হলে যেটা হবে মাঝপথে নেমে এরপরে হোঁচট খাওয়ার কোনো মানে হবে না। আমাদের দলের প্রস্তাব ছিল যে আমরা একটা হাউসকেই দুইটা হাউসের পারপাস সার্ভ করার ঘর বানাইতে পারি। সেটা কিভাবে আমরা প্রস্তাব করেছি? আমরা প্রস্তাব করেছিলাম যে 50 সংরক্ষিত আসনকে 100 করেন, শুধু নারীর জন্য না, আমাদের যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, পাহাড়ি জনগোষ্ঠী, নাগরিক সমাজ, প্রতিবন্ধী, উর্দুভাষী মানুষ, হরিজন, সাঁওতাল, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, শিখ, সবাই, আমাদের যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে সবার ব্যাপারে একটা তালিকা করা হবে, নীতিমালা করা হবে। ইলেক্টেড কেন হবে না? এই পরের অংশ। তাহলে 100 করলে যেটা হচ্ছে, এই 100 যেহেতু সংরক্ষিত হচ্ছে, এটা দিয়ে দুইটা টেস্ট হবে, যে পলিটিক্যাল পার্টিসগুলো মনোনয়ন দেওয়ার সময় আসলে সেই নীতিমালাটা ফলো করে সবার রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারছে কিনা, না সে মমতাজ মার্কার লোক খুঁজে নিয়ে আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তারা লেজিসলেশনের যে ক্যাপাসিটি, পারফরমেন্স, এইটা সে শো করতে পারছে কিনা। এইটা যদি আপনি 5-10 বছর এই 100 আসন দিয়ে দুইটা পার্লামেন্ট ফাংশনাল করতে পারেন, দেন আপনি সেকেন্ড চেম্বারে যান। আমি এই 100কে একদম ইলেক্টেড ফর্মে সেকেন্ড চেম্বারে নিয়ে যাব, কারণ আমি বুঝতে পারছি যে এই চেম্বারটা ফাংশনাল হবে, কারণ নাগরিক সমাজের প্রতিনিধিরা এখানে সবাই আছে এবং তারা ম্যাচুরিটির দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে নির্বাচিত হবে কিনা। প্রশ্ন হচ্ছে ডাইভার্স কমিউনিটি থেকে যখন আপনি রিপ্রেজেন্টেশন আনবেন, আপনি চাকমাদের মধ্যে কি তাহলে কি আলাদা চাকমা নির্বাচন করবেন? আপনি হরিজন কমিউনিটির কি আলাদা নির্বাচন করবেন? ব্রিটিশ আমলে কিন্তু এই নির্বাচন পদ্ধতিগুলো ছিল। 1935-এর আগেও কিন্তু ব্রিটিশ ভারতে নির্বাচন হয়েছে, কমিউনিটি বেসড ইলেকশন হয়েছে।
এটা দিয়ে যেটা হয়েছে, কমিউনিটি সেগমেন্টেড হয়ে গেছে, রাষ্ট্রের ইন্টিগ্রেশন নষ্ট হয়ে গেছে। পুরো বাংলাদেশ আকারে বাংলাদেশ তখন থাকবে না, একটা চাকমার বাংলাদেশ হবে, একটা হরিজনের বাংলাদেশ হবে, একটা নারীর বাংলাদেশ হবে, একটা সংখ্যালঘু বাংলাদেশ হবে। এটাও যেমন সত্যি, তেমনি একজন হরিজনের সদস্য হরিজনদের সংকটটা বেশি বুঝবে, সংকট বুঝবে, কিন্তু সে দেশের নাগরিক হইতে পারবে না, এই সংকটটা আছে। এবং এটা নিয়ে আমাদের তর্ক করতে হবে, আলাপ করতে হবে এটা নিয়ে। আমরা যেটা চাচ্ছি, নারীর ডাইরেক্ট ইলেকশনের ব্যাপারে এই কামিং সংসদে অ্যাটলিস্ট 5 to 10% ডাইরেক্ট ব্যালটিংয়ের জন্য দলগুলোকে প্রেশার দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে। যদি এই বছরও আমরা 5 to 10% অ্যাচিভ করতে পারি নির্বাচনের মাধ্যমে আসা, এইটা আপনি প্রতি বছর আপনি রিভিউ করলেন, বাড়ালেন। কেন এটা বলছি? যে শতভাগ নির্বাচন করে আসার বাধ্যবাধকতা আমরা ডেলিভার করতে পারব। আপনি বলছেন 5 to 10%, অ্যাটলিস্ট 300 আসনেরটা মিনিমাম ধরেন। 5 to 10% তো অনেক কম। আপনি সেটাই তো পাবেন না। বাংলাদেশের কোনো সংসদে 5%-এর বেশি মহিলা কোনোদিন নির্বাচিত হয়ে আসে নাই। যারাও আসছেন তারা খালাম্মা, বউ, চাচি, মেয়ে, তারপরে ভাতিজি হয়ে আসছেন। জেনুইন বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট যাদেরকে বলছি, আমার নারীদের ভিতরে সবচেয়ে মেধাবী মেয়েরা নির্বাচন করে তো আসার সুযোগ দলগুলো দেয় নাই। সেই সুযোগের জন্যই তো এখন এই আলোচনা, যেন কিন্তু সেটা এখান থেকে করা যাবে বলে আমরা মনে করছি না। কেন? আপনাকে এক্সাম্পল দেই। 33% মহিলা বিভিন্ন জেলা কমিটিতে রাখতে হবে। নির্বাচন কমিশন আমাদেরকে বলে দিল না, পলিটিক্যাল পার্টিসগুলোকে 111-এর সময় থেকে। আমরা গত 17 বছরে কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট ইভেন 10%। মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস এখনো 5% কোটাই অ্যাচিভ করতে পারে নাই। সাইফুল ভাই ডিসএগ্রি করুক আমার সাথে প্রয়োজনে, রেসপেক্টফুলি। তাহলে আমরা তো গত 17 বছরের এক্সপেরিয়েন্সে দেখতেছি যে আমরা মহিলাদেরকে পলিটিক্সে ইন্টাগ্রেট করতে পারি নাই। তাহলে আপনি সাডেনলি 100 মহিলা বিভিন্ন দল থেকে নির্বাচন করে নিয়ে আসবেন? আমি তো একটা জিনিস করতে চাই, কিন্তু আমাকে তো প্র্যাগম্যাটিক হতে হবে। সেটা হয়তো 100 না হতে পারে, কিন্তু 5 to 10% এটা একেবারে খুবই কম। এটা আমার মতামত। এবং দেখেন যে আমরা নির্বাচন কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা সদস্য। এতে কি ওই এলাকাতে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে? মহিলাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে? কোয়ালিটি বেড়েছে? আমার অভিজ্ঞতায় বলছে না। এই জন্য হচ্ছে পলিটিক্যাল পার্টিকে যদি আপনি বাধ্য করতে না পারেন, তার লিডারশিপে মেধাবী মেয়েদেরকে ইন্টিগ্রেট করবার সুযোগ যদি না দেওয়া হয়, দিন শেষে আপনি পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। আসলে আমরা যখন আসলে কথা বলি যে সংরক্ষিত আসন, তো এই যে 300 এমপি যারা যাচ্ছে, সেই 300 এমপি তো আসলে এক ধরনের সিলেকশনের মধ্যে দিয়েই যাচ্ছে। বাস্তবতা তাই। যদি নমিনেশন প্রসেস দেখেন, না সেটা বাস্তবতা তাই। এটা আমাদের রুল বাস্তবতা বলতে গেলে পার্টির ভিতরে কোনো ডেমোক্রেসি নাই।